সামনে 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচারে বেরিয়েছেন। শহর, গ্রাম, পাহাড়, বনাঞ্চল বিভিন্ন এলাকায় প্রার্থীদের দেখা যাচ্ছে ঘুরতে প্রচারে বেরিয়েছেন। কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে তাদের মানবিকতা কতটা। কেউ চাষের জমিতে পৌঁছে যাচ্ছেন, আবার কেউ রান্নাঘরে পৌঁছে যাচ্ছেন। বঙ্গের রাজনীতি এই মুহূর্তে এক উদ্দীপিত হয়ে উঠছে। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি বামফ্রন্ট মনোনীত প্রার্থী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনকে। দেবরাজবাবু, অনেক অনেক স্বাগত গ্রামীণ সমাচার। নমস্কার। বলছি, নির্বাচিত আপনি প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে নমিনেশন সাবমিটও করেছেন। বলছি, রাজ্যে বামফ্রন্ট কতটা আসন দিচ্ছে? কতটা আসন দিচ্ছে? আচ্ছা, প্রার্থী দিচ্ছে প্রার্থী সম্পূর্ণ আসনে আমরা মানে সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম। বলছি, 34 বছর বাংলায় বাম শাসন কায়েম ছিল। একটা সময় বামফ্রন্ট যা উন্নয়ন করেছে, শ্রমিক, চাষি থেকে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছে বলে বামফ্রন্ট কর্মীরা এখনও দাবি করেন, বা সাধারণ মানুষও বলেন যে বামফ্রন্টের সময় অনেক কাজ হয়েছে। তো এই 34 বছর পরে কোনো একটা সময় যখন বর্তমান শাসক দল যখন শাসন শুরু করলো, মনে হচ্ছিল বামফ্রন্টের যে একটা অস্তিত্ব বিলীন এরকম একটা পজিশন হয়ে যাচ্ছিল। বর্তমানে কি বামফ্রন্ট ঘুরে দাঁড়াচ্ছে? না, প্রথম কথা, অবশ্যই বামফ্রন্ট যখন এসছিল মানুষের সহযোগিতা, মানুষের সমর্থন নিয়েই এসছিল, এবং তারপর বামফ্রন্টের যে পরিকল্পনা, যে প্রতিশ্রুতি অনুযায়ী ভূমি সংস্কার থেকে শুরু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েত ব্যবস্থা ইত্যাদি, যে স্কুল কলেজগুলো গড়ে তোলা, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, রাস্তাঘাট, এগুলো তো সমবায়, এগুলো সবই বামফ্রন্ট সময় হয়েছে। এবং এটা করতে একদিনে হয়নি, এবং প্রত্যেকবার করতে 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 প্রত্যেকবারই মানুষ সে সমর্থন নিয়েই কিন্তু 34 বছর অবধি বামফ্রন্ট সরকার ছিল, মানুষের সরকার। মানুষ মনে করেছে 2011 সালে যে একটু পরিবর্তন দরকার, মানুষ কিছু ভুলভ্রান্তিরও শিকার হয়েছিল সেই সময়। প্রতিক্রিয়াশীল শক্তি, আজকে যারা যুযুধান দুই পক্ষ দেখানো হচ্ছে, তৃণমূল বিজেপি, আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির অবস্থান মঞ্চে টাটাকে যে তাড়ানো হলো, সেখানে কিন্তু রাজনাথ সিং, বিজেপির তৎকালীন মানে তাদের প্রধান, বিজেপির রাজনাথ সিং এসে কিন্তু মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে গেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। ওই টাটা শিল্পায়ন আজকে যে তাড়ালো, সেটাও কিন্তু মমতা ব্যানার্জি এবং বিজেপি মিলে। যাই হোক, যেটা কথা, যে মানুষ মনে করেছে জনাদেশ, সর্বশক্তিমান জনগণ, তারা মনে করেছে বামফ্রন্টকে সরিয়েছে, জিতিয়েছে, তারপর সরিয়েছে, তৃণমূলকে ক্ষমতায় এনেছে। সুতরাং কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ প্রশ্নটা, লড়াইটা দু রকমের দাদা। আচ্ছা, লড়াইটা একটা সংসদের ভেতরের লড়াই, আচ্ছা, একটা রাস্তার লড়াই। রাস্তার রাস্তার লড়াইটা সারা দিন 24 ঘন্টা রাস্তার মধ্যে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা রাস্তার লড়াইয়ে আছি এবং করছি। সেই শ্রম কোড থেকে শুরু করে কৃষকের ন্যূনতম মজুরির থেকে শুরু করে চাষের থেকে শুরু করে সারের থেকে দামের যে দুর্নীতি, বন্ডের কালোবাজারি, এগুলো তো আছি। জলপাইগুড়ির মধ্যেও করছি, বোয়ালমারির এদিকেও হয়েছে, মালকানিতে হয়েছে, কৃষক সভা করছে আমাদের। আরেকটা লড়াই দাদা, পার্লামেন্টের ভেতরে, বিধানসভা কক্ষের ভেতরে। আজকে এবার ধরুন, কক্ষের ভেতরে আমাদের সংখ্যা কম বলেই কিন্তু আজকে এই জলপাইগুড়ির আলু চাষিরা তাদের ফসলের দাম পাচ্ছে না। আজকে 60,000 টাকা তারা এক ট্রাক আলু বুনতে তাদের লাগছে, কিন্তু তাদের আজকে এক ট্রাকের দাম 30,000 পৌঁছেছে। এখানে সরকারের ভূমিকাটা কোথায়? আজকে যদি বামপন্থী বিধায়ক থাকতাম, বামপন্থী বিধায়করা যদি থাকতাম, কি বলে, বিধানসভায়, তাহলে এই কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে তাদের এই সময়, এইদিকেও দেখলাম প্রচুর আলুর বস্তা পড়ে রয়েছে, পচেও গেছে কিছু। হ্যাঁ, পচে যাচ্ছে, বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে। সুতরাং এই সময় যদি আমরা থাকতাম, আমরা সরকারকে বাধ্য করতাম, বা আমরা সরকারে থাকলে আমরা কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য, স্বামীনাথন কমিশনের যে রেকমেন্ডেশন, যে তার যে বিনিয়োগ, সেখানে তার 1.5 গুণ টাকা দিয়ে, উৎপাদন খরচের 1.5 গুণ টাকা দিয়ে সরকার কিনে নেবে। আচ্ছা, হ্যাঁ, সেই জায়গাটা তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, উদাসীন। রাজ্য সরকার বলুন, আমাদের এখানে বিজেপির এমপি, বিজেপি কেন্দ্রে আছে, বিজেপি পঞ্চায়েত আছে, কোনো উদ্যোগ নেই কৃষককে বাঁচানোর। এই মুহূর্তে কি আপনারা চাষিদের হয়ে রাস্তায় নামছেন? হ্যাঁ, নেমেছি। গত প্রায় 2 মাস ধরে আন্দোলন চলছে বিভিন্ন দাবিতে। আলু, টমেটোর হলো, তারপরে এই আলুর বস্তার যে কালোবাজারি চলছে, 36 টাকা আলুর বস্তা, ভাবা যায়? আলুর দাম নেই।
আমরা কৃষক সভা প্রতিনিয়ত আন্দোলনের মধ্যে আছে, লাল ঝান্ডার আন্দোলন, সাধারণ কৃষকরা এসছেন তার সাথে। বলছি, যেটা আমার কোশ্চেন ছিল যে এই মুহূর্তে কি বামপন্থীরা ঘুরে দাঁড়াচ্ছেন আবার? বামপন্থীরা মানে সাধারণ মানুষ বামপন্থীর দিকে ঘুরে দাঁড়াচ্ছেন? ঘুরে দাঁড়াচ্ছেন, অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষকে আমরা পাশে পাচ্ছি এবং যখন প্রচারে যাচ্ছি তখন কিন্তু মানুষের মধ্যে একটা যে আবেগ, যে পুরনো যে তাদের কথাগুলো তারা বলছেন যে এই পার্টিটার সময় কিন্তু আমরা ভালো ছিলাম, বামফ্রন্টের সময় শান্তিতে ছিলাম, আমার ছেলেটা স্কুলে যেত, শোনা যাচ্ছে এখন আর কি অনেক হ্যাঁ, আমার ছেলেটা স্কুলে যেত, আমার ভাস্তাটা চাকরি পেত, এই দিনগুলো আর নেই। আমার মেয়েটা রাত 8:30 9টার সময় বাড়ি ফিরলেও আমার চিন্তা হচ্ছে। ভাবুন না, বামফ্রন্টের সময় তো বাড়ি বাড়ি মোবাইল ফোন ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না। তো এখন প্রত্যেকের হাতে মোবাইল ফোন থাকা সত্ত্বেও মানুষ কিন্তু, বিশেষ করে মেয়ের বাবা মারা অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছে। তারা বলছে আমার মেয়েটাকে আজকে আমি মোবাইল আছে কিন্তু ছাড়তে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমরা পশ্চিমবঙ্গেও দেখছি একই অবস্থা। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কিন্তু মেয়েদের সম্মানের কোনো সুরক্ষা যেটা একেবারে নেই। আমরা বলছি, আমরা পশ্চিমবঙ্গে বামপন্থী বিধায়করা যেখানে যেখানে জয়ী হব, আমরা বিধায়ক তহবিলের 1/3 টাকা নারী সুরক্ষা, নারী কর্মসংস্থান, নারী স্বাস্থ্য, নারী শিক্ষায় ব্যবহার করুন। বলছিলাম দেবরাজবাবু, বর্তমানে যে সরকার শাসন করছেন তাদের মতাদর্শের সাথে আপনাদের মতাদর্শ কি কোনো এক জায়গায় মিল রয়েছে বা কেন নেই? তাদের মতাদর্শের সাথে মানে রাজ্যের শাসক দলের সাথে বলছে, হ্যাঁ, রাজ্য কেন্দ্র উভয় দলের শাসক দলের সাথেই আমাদের মতাদর্শে মিল থাকার কোনোভাবেই কারণ না। আমরা বামপন্থী দল, আমরা সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করি, যেখানে মানুষের দ্বারা মানুষের শোষণকে বন্ধ করা হবে, সেই নীতিতে আমরা বিশ্বাস করি। কিন্তু এই দুটো দল, তৃণমূল এবং বিজেপি, এরা হচ্ছে ওই সারা ভারতবর্ষে বা সারা পশ্চিমবঙ্গে যে গুটি কয়েক মানে 1% মানুষের হাতে, ভারতে প্রায় 40% বা 50% সম্পত্তি যাদের, যে 1%-এর হাতে কুক্ষিগত হয়ে আছে, এই তৃণমূল আর বিজেপি হচ্ছে তাদের প্রতিনিধি। আর আমরা হচ্ছে বাকি যে অংশ, যেই মানুষ খেতে পাচ্ছে না, যেই মানুষ খেতে খামারে কাজ করছে, যেই মানুষ শিক্ষক, ডাক্তার যারা আছেন, ছোট ব্যবসায়ী, আমরা হচ্ছি সেই মানুষের প্রতিনিধি। আমাদের পার্টি কৃষক, শ্রমজীবী মানুষ, হ্যাঁ, শ্রমজীবী এখন বিভিন্ন রকমের আছে। আপনার এই যে মলে কাজ করেন, জোম্যাটো, সুইগিতে যে গিগ ওয়ার্কাররা কাজ করেন, তাদের প্রতিনিধি আমরা। সুতরাং নীতিতে তাদের সঙ্গে কোনোভাবেই মিল নেই। বরং আপনি বলতে পারেন রাজ্যে যে শাসক দল আছে, কেন্দ্রে যে শাসক দল আছে, তৃণমূল এবং বিজেপি, তাদের নীতিতে মিল আছে। খালি নীতিতে মিল না, তাদের টিকিটাও কিন্তু এক জায়গায় বাধা আছে, সেটা হচ্ছে RSS এর ওখানে। আচ্ছা, বলছিলাম বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে বিভিন্ন এলাকাগুলি আপনি ঘুরে দেখলেন, এখানে মানুষের কি সমস্যা রয়েছে বা এরা কি চাইছেন? এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে, যেহেতু কৃষি প্রধান অঞ্চল এলাকা, কৃষকের মানে কেননা প্রার্থীকে কাছে পেয়েছেন, তাদের অভাব অভিযোগ নিশ্চয়ই তারা তুলে ধরতে পারেন। অবশ্যই। প্রথমত তারা বলছেন এই যে আলুর দাম পাচ্ছেন না। এবার যেই দামে আলু তারা উৎপন্ন করেছেন তার অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে। কোথায় যাবেন কৃষকরা? এই সমস্যা আছে। আপনি এই যে প্রাইমারি স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে, পরিকাঠামো নেই, বেঞ্চ নেই কোথাও। আমরা বলছি স্মার্ট ক্লাসের কথা, ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছে, এই অসুবিধাগুলো আছে। তার সাথে যেটা রাস্তাঘাটের প্রবলেম, এই বোয়ালমারি অঞ্চল, এটা হচ্ছে সংস্কৃতি খেলাধুলা প্রধান অঞ্চল। এখান থেকে বহু সময় আমরা দেখেছি স্কুল লেভেল থেকে বহু অ্যাথলিট কিন্তু এখান থেকে উঠে এসছে ভালো ফুটবলার। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু সেই পরিকাঠামোর অভাবে উঠে আসছেন, কিন্তু তাদেরকে আমরা ঠিক জায়গাটা, সুযোগটা দিতে পারছি না এই সরকারের আমলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইচএসে এবার বোয়ালমারি স্কুল থেকে যে ছাত্রী বেরিয়ে আসলেন, মানে রাজ্যের 7ম স্থান। আমরা এসএ ভাইয়ের তরফ থেকে ওরা এসেছিল তাকে সংবর্ধনা এবং তাকে জীবনে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা দিতে। হ্যাঁ, যে কোয়েল মল্লিক, এবার হচ্ছে এই কোয়েল গোস্বামী, সরি মাফ করবেন, কোয়েল গোস্বামী। এবার হচ্ছে এই মানুষগুলোর এই যে মেধা প্রতিভাগুলো আছে এখানে, তাদেরকে যে সঠিক পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো কিন্তু এই সরকার দিতে পারছে না। আপনারা নির্বাচিত হলে কি এই দিকগুলো লক্ষ্য দেবেন? হ্যাঁ, এই দিকগুলো তৈরি করবো। এই যে একটু আগে আমরা আসলাম, আপনি ভালো জানবেন, এই যে বোয়ালমারি স্কুল,
হ্যাঁ, সেই স্কুলের থেকে একটু আগিয়ে হচ্ছে একটা পশু হাসপাতাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। দীর্ঘদিন থেকে না, দীর্ঘ বন্ধ রয়েছে। কয়েক বছর ঠিক, ধরে বন্ধ আছে। বন্ধ রয়েছে, হ্যাঁ। বামফ্রন্ট সময়ে তৈরি হওয়া মানুষের জমিতেই তৈরি, মানে হ্যাঁ, মানুষই জমি দিয়েছে, সাধারণ মানুষ, স্কুলগুলোর মতোই। তো আমরা বলছি, আমরা আসলে এটা খালি আপনার এই বোয়ালমারির অসুবিধা না, কিন্তু সারা সব গ্রাম পঞ্চায়েত, পশু হাসপাতাল বন্ধ, আড়াই অফিসগুলো বন্ধ হয়েছে, তাই না? হ্যাঁ, আপনার হচ্ছে চা বাগান কিছু কিছু বন্ধ হয়ে রয়েছে বোধহয়। আমরা আসলে প্রথম হচ্ছে এই আড়াই অফিসের তালাটা খুলবো, ওই পশু হাসপাতালের তালাটা খুলবো, কারণ আমরা জানি যে গবাদি পশু গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বিরাট একটা গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে। হ্যাঁ, অগ্রণী ভূমিকা পালন করে। আমরা চা বাগানের কথা বললেন, যেটা আপনি, চা বাগানের মজুরি নেই। আজকে প্রত্যেক নির্বাচনের আগে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের তরফ থেকে এসে অধিগ্রহণ করা হবে, এই করা হবে, ওই করা হবে বলা হয়, কিছু আমরা দেখছি চা বাগানগুলোর থেকে হিউম্যান ট্রাফিকিং বাড়ছে, বিশেষ করে এই যে ডুয়ার্সের এই সাইডে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হিউম্যান ট্রাফিকিং বাড়ছে। আমরা দেখছি চা বাগানে কাজের অসুবিধার জন্য সেখানে অপুষ্টি হচ্ছে, বাচ্চাগুলো, মানে আপনি অপুষ্টি। আমরা বলছি যত স্বাস্থ্যের ক্ষেত্রে অসুবিধার মূল কারণ হচ্ছে তার অর্থনৈতিক। মজুরি নেই চা বাগানের শ্রমিকদের, তাদের পানীয় জলের পরিষেবা নেই, তাদের একটা ভালো বিদ্যালয় নেই, তাদের ওখানে যে স্বাস্থ্য পরিষেবা থাকার কথা সেটা নেই, যারা প্রসূতি মা তাদের নেই, যারা মানে গর্ভবতী মা, যে তাদের কোনো কি বলবো ক্রেসের ব্যবস্থা নেই, তাদের গর্ভবতী মায়েদের জন্য ছুটির ব্যবস্থা নেই। আমরা এই যে তারপরে ধরুন, এই যে আপনি গর্ভবতী মায়েদের কথা আসলে, এই যে আজকে যারা ICDS দিদিরা, আপনাদের এখানেও কথা বলা আছেন, তারা যে গ্রামীণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে যে বিরাট ভূমিকা জন্মের আগের থেকে গ্রহণ করে। একজন মা যখন মানে গর্ভধারণ করেন, তাকে প্রত্যেক মাসে চেক আপ করা, তাকে ওষুধটা খাওয়ানো, বাচ্চাটা পৃথিবীতে মানে আপনার ডেলিভারি পর্যন্ত যে তার পরিচর্যাটা, হ্যাঁ, টিল ডেলিভারি, আফটার ডেলিভারি আরো 6 মাস, 6 বছর, যে বাচ্চাটা যখন শিশু থেকে মানে সাবালক না হচ্ছে, বিভিন্ন টিকা দেওয়া। এই যে এই মানুষগুলো আজকে মায়না কি বলেন তো? আজকে এই মানুষগুলো ঠিকমতো মায়না নেই, স্বীকৃতি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই। আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আজকে যেই দিদিটা আমার গ্রামের স্কুলটা মিড ডে মিল রান্না করছে, হ্যাঁ, তার আমরা বলছি, মিড ডে মিল তো চালু হয়েছিল বামফ্রন্টের সময় থেকে। হ্যাঁ, মিড ডে মিল চালু হয়েছিল বামফ্রন্টের সময় থেকে, এবং হচ্ছে এটা তো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, কেন্দ্র সরকারের আওতার মধ্যে পড়ে, একটা মানে আছে, অনুপাত আছে আর কি টোটাল চালানোর ব্যাপারে। হ্যাঁ, এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই যে মিড ডে মিল ওয়ার্কার যারা আছে, দিদিরা রান্না করছে, তাদের ন্যূনতম বেতনটা নেই, 50 না 60 টাকা পার ডে দেয়। আমরা দেখছি, আমরা বলছি, আমরা আসার পরে এনাদেরকে আমরা সরকারি কর্মচারী স্বীকৃতি দেবো। আচ্ছা, এনাদের মায়না, আপনি কেরলে যান, ওখানে প্রায় 20,000-22,000 টাকা মায়না দেওয়া হচ্ছে কেরলে। আমাদের আমাদের বলতে খালি আমাদের না, LDF আছে, লেফট গভর্নমেন্ট আছে, লেফট গভর্নমেন্ট রয়েছে। হ্যাঁ, সুতরাং যাই হোক, অনেক কথা হলো দেবরাজ বাবু। আগামী দিনে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হলে হয়তো আপনারা সব কিছুতে গুরুত্ব দেবেন, এটি আপনাদের টার্গেট রয়েছে বর্তমানে। অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে পাওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই নাকি দেখো তো, ভেতরটা দেখো তো, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই একটা ভিডিও হচ্ছে নাকি দেখো তো, ভিডিও অবশ্যই কি না হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ওটা কাটতে হবে তাহলে, অবশ্যই কেটে দাও না, আবার অন হয়েছে, ঠিক আছে, ওটা অন হয়ে হবে। তুমি ওইটা একটু এডিট করো, আমি ওটা করি নেবো। কোন জায়গাটা, কোনটা টাইটেলটা, না ওটা কোনো হবে না, না ওইটা